আমার নাম শ্যামলী। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় আমি এক বাড়িতে কাজ করতে শুরু করি। বাড়িতে আমি আর আমার মা দুজনে একা থাকতাম। আমার মায়ের শারীরিক অবস্থা ও খুব একটা ভালো ছিল না, তাই বাধ্য হয়েই আমাকে কাজ করতে হয়। আমি যে বাড়িতে কাজ নেই সেই বাড়িতে আমার মালিক ছাড়া আর কেউ ছিল না। তার স্ত্রী গত হয়েছে কিছুদিন হলো। আমার মালিক দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু তিনি চাকরদের সাথে কোন কথা বলতেন না। আমি ওনাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখতাম। উনি দেখতে বেশ সুন্দর ছিলেন। উনাকে দেখলেই আমি বেশ আকর্ষিত হতাম। উনার চলাফেরা উঠাবসা সবই আমি লক্ষ্য করতাম। একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? আমি তাকে সত্যি কথা বলে দেই। আমি বলি, আমার আপনাকে খুব ভালো লাগে। আমি আপনার প্রতি বেশ আকর্ষিত হই। আপনাকে দেখলেই আমার শরীরের ভেতর কেমন যেন করতে শুরু করে। আমি আমার নিজের লাজ লজ্জা ফেলেই উনাকে সব সত্যি কথা বলে দেই। এতদিন ধরে আমি ওনাকে লক্ষ্য করতাম যে আমার মনে হতো উনিও যেন আমার প্রতি একটু নজর দেয়। আমার কথা শুনে উনি বলেন, আমাকে যদি তোমার এত ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই। আমি খুশিতে এতটাই আত্মহারা ছিলাম যে অন্য কোন দিকে মনোযোগ দেওয়ার অবসরই পাইনি। তারপর মালিক আমাকে একটা বড় ঘরে নিয়ে যান। সেই ঘরে ঢুকে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘরটা এতই বড় ছিল যে এরকম ঘর আমি আমার জীবনেও দেখিনি। মালিক আমাকে ঘরে নিয়ে গেলেন। এরপর তিনি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এরপর ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলেন। আমি বুঝতে পারলাম যে এখন আমার সাথে কি হতে যাচ্ছে। বুঝতে পারা সত্ত্বেও আমি তাকে মোটেই বাধা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ আমিও চাইতাম যেন তার আমার মধ্যে কিছু একটা হয়। তাই তাকে বাধা দিলে আমারই ক্ষতি। সে ধীর পায়ে আমার দিকে এগোতে এগোতে আমাকে বিছানায় ফেলে দিল। এরপরে আমার বড় দুটো আমের দিকে এক নজরে তাকিয়ে থাকল। আমিও তাকে আরেকটু উত্তেজিত করতে আমার আম দুটো বের করে দিলাম। আর যেই না তিনি আমার আম দুটো দেখলেন, আমার উপর একেবারে ঝাঁপিয়ে পড়লেন। আর এরপর শুরু করে দিলেন এক আদিম খেলা। এতদিন ধরে যা আমি চাইতাম তা আজ পূরণ হলো। আমি তো খুশিতে পাগল প্রায়। এতদিন ধরে ঠিক আমি এরকমটাই চাইতাম। তার খেলার দক্ষতা এত ভালো ছিল যে আমার বেশ ভালো লাগতে লাগলো। আমি বুঝতে পারলাম তার স্ত্রী মারা যাওয়ায় তিনি বেশ অসুখী। তারও কাউকে একটা দরকার যে তার চাহিদা পূরণ করতে পারবে। আর আজ হয়তো আমাকে পেয়ে তার সেই চাহিদাটাই পূরণ হলো। এভাবে বিয়ের আগে আমরা মাঝে মধ্যেই একসাথে সময় কাটাতাম। আর আমার বেতনও আমার মালিক বাড়িয়ে দিয়েছিলেন। তাই আমার দিনকাল বেশ ভালোই চলতে লাগলো। একদিন অনেক রাত হয়ে গেল, আমার মালিক এখনো বাড়ি ফেরেনি। আমি বারান্দা দিয়ে ঘোরাঘুরি করছি। হঠাৎই মনে হলো পাশের একটা রুম থেকে কোন কিছুর একটা আওয়াজ এলো, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না কোন ঘর থেকে এই আওয়াজটা আসছে। কারণ এই বাড়িতে এতগুলো ঘর ছিল যে আমি একা একদিনে ঘুরে শেষ করতে পারবো না। আমি ধীর পায়ে এগোতে এগোতে সব দরজার সামনে দিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো মালিকের ঘরের পাশের দরজা থেকে এরকম আওয়াজ আসছে। তবে মালিক ওই ঘরটাতে কাউকে ঢুকতে দেন না। তার করা নির্দেশ কেউ যেন সেখানে না যায়। তবে আমি সাহস করেই কিছুটাই এগোলাম। দেখলাম দরজার সাথে একটা বড় তালা ঝুলানো। তবে দরজাটা পুরনো আমলের বলে কিছুটা ফাঁক হয়ে আছে। দরজার ভেতরে উঁকি দিতেই আমি যা দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি দেখলাম ভেতরে একাধিক মেয়ে বসে বসে সাজছে। আমি বুঝতে পারলাম না এরা কারা, কারণ এদের আমি আগে কখনো দেখিনি। কোথা থেকেই বা এরা এলো? এসব কিছু বুঝে ওঠার আগেই একজন লোক আমাকে পেছন থেকে ডাক দিল। সেটা আর কেউ না, আমার মালিক। তিনি কিছুটা রাগান্বিত সুরে আমাকে বললেন, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি এখানে না আসতে। এই বাড়ির কেউই এখানে আসে না, আর তুমিও এখানে আসতে পারবে না। এখন এখান থেকে চলে যাও।
মালিকের এরকম রাগ করতে দেখে আমার বেশ কৌতূহল জাগল। কি এমন চলে ঘরে যে তিনি কাউকে এখানে আসতে দেন না? আমি ভাবলাম একদিন আমি রহস্য ঠিকই উদ্ঘাটন করে ছাড়ব। এরপর মালিক আমাকে তার সাথে তার ঘরে নিয়ে গেলেন, আর প্রতিদিনকার মতোই আমার ওপর চালালেন তার লাঙ্গল। সত্যি কথা বলতে বিষয়টা আমিও বেশ মজাই করতাম, কারণ আমারও তার এই ছোঁয়া ভালো লাগত। তিনি আমাকে যেভাবে আদর করতেন তাতে আমি এক স্বর্গীয় সুখ পেতাম। একদিন রাতে মালিক আমাকে বললেন তিনি পরের দিন সকালে কোথায় যেন একটা যাবেন। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওই ঘরের রহস্য উদ্ঘাটন করার। তবে মালিক যাওয়ার আগে আমাকে বারবার কড়া নির্দেশ দিলেন আমি যেন ওই ঘরের সামনে দিয়ে ঘুরঘুর না করি। আমিও তাকে কথা দিলাম যে আমি এই ঘরের সামনে যাব না। পরের দিন কথা মতো মালিক সকাল বেলা বেরিয়ে পড়লেন, আর আমিও সুযোগ বুঝে ওই ঘরের সামনে গেলাম। গিয়ে দেখলাম মেয়েগুলো ঘুমিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না। আমি দরজায় বারবার শব্দ করতে লাগলাম। এরপর একটা মেয়ে উঠে দরজার কাছে এলো। আমি দরজার ফাঁক দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে তোমরা কি কর? তোমরা সবাই এখানে আটক অবস্থায় আছো কেন? তোমাদের কি কেউ জোর করে বেঁধে রেখেছে? মেয়েটি আমাকে রাগান্বিত সুরে বলল, তোমাকে এসব বলতে যাব কেন? তুমি কে? আমি বললাম, দেখো তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের সাহায্য করব। এরপর মেয়েটি আমাকে বলল, তোমার এই মালিক আমাকে এই বাড়িতে আটকে রেখেছে। সে তার ইচ্ছায় অনুযায়ী আমাদের ঘরে আসে আর আমাদের থেকে সুখ নেয়। তার স্ত্রী থাকাকালীন তিনি আমাদের এখানে আটকে রেখেছিলেন, আর এখনো আমাদের দিয়েই তার কাজ চালায়। তবে কিছুদিন যাবৎ তিনি এখানে আসছেন না। জানতে পারলাম কোন এক মেয়েকে নাকি নিজের ঘরে নিয়ে তার চাহিদা মেটায়। মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতগুলো মেয়েকে একসাথে নিয়ে মালিক খেলে, তার মানে তো তার জোর আছে বলতে হবে। তাহলে এদেরকে তিনি আড়াল করে রেখেছেন কেন? সবার সামনে আনলেই তো পারেন। এসব ভাবতে ভাবতে আমি নিজের ঘরে চলে এলাম। রাতে মালিক বাড়িতে ফিরলে তাকে সাহস করে জিজ্ঞাসা করলাম, আপনি যে এতগুলো মেয়েকে আটক করে রেখেছেন এতে আপনার কি লাভ? তাদেরকে বের করে নিয়েই তো তাদের সাথে খেলতে পারেন। আমার কথায় মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি যে এরকম একটা কথা বলবো তিনি হয়তো এটা আশা করেননি। তিনি আমাকে বললেন, তুমি এসব জানলে কি করে? তোমাকে এ বিষয়ে কে বলেছে? আমি বললাম, যাদের আপনি আটকে রেখেছেন তাদের কাছ থেকেই জানতে পেরেছি। এরপর তিনি আমাকে সব কথা খোলাখুলি বললেন। তিনি বললেন তার বউ তাকে পুরোপুরি সুখ দিতে পারত না। কিছু শারীরিক অসুস্থতার কারণে ভালোভাবে খেলতেও পারত না, তাই বাধ্য হয়েই তাকে এরকম করতে হয়েছে। এভাবে একের পর এক মেয়ে আনতে আনতে আজ এতগুলো মেয়েকে তাকে আটক করে রাখতে হয়েছে। তাহলে এরা বের হয়ে আমার সত্যি ফাঁস করে দেবে। আমি মালিককে বললাম, তাহলে চলুন এদেরকে বের করে এদের সাথে একটা চুক্তি করে আমরা এক হয়ে যাই। মালিক আমার কথা বুঝতে পারলেন এবং সেই ঘরে আমাকে নিয়ে গেলেন। এরপর মালিক তাদের প্রস্তাব দিলেন যেন আমরা মিলেমিশে সবাই একসাথে থাকি, আর কেউ যেন অন্যের ক্ষতি করার চেষ্টা না করি। মেয়েগুলো এতদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই তারাও আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কারণ এখানে থাকলে তারা বিলাসী জীবনযাপন করতে পারতেন, যেটা মালিককে ফাঁসি দিলে সম্ভব নয়। এরপর থেকে ওই মেয়েদের মুক্তি দেয়া হলো। এরপর থেকে মালিক যখন যাকে ইচ্ছা তার সাথে তার বিছানা গরম করতেন। কোন কোন দিন আমাকে নিয়ে, কোন কোন দিন তাদের মধ্যে থেকে কোন এক মেয়েকে নিয়ে। এভাবেই চলতে লাগল দিন। এরপর মালিক আর আমাকে বিয়ে করেননি। আমিও তাকে বিষয়ে কোনো জোর দেইনি, কারণ আমি শুধু যেটা চেয়েছিলাম আমার সাথে সেটাই হয়েছিল, আর এতেই আমি অত্যন্ত খুশি ছিলাম। তাকে নিজের করে কাছে পেয়েই আমি খুব খুশি হতাম। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। একদিন মালিক আমাকে বললেন, আমার আর এই কয়েকজনকে দিয়ে হচ্ছে না, আমার আরো নতুন কাউকে লাগবে। আমি মালিকের কথায় বেশ অবাক হলাম।
বয়স তার খুব একটা কম না, কিন্তু তার জোর এত বেশি যে আমরা এতজন ও তাকে খুশি করতে পারছি না। তবে তোর এই কথায় আমার বেশি রাগও হলো। প্রথমেই এত ভাগাভাগি করে বসে আছি, এরপর যদি আবার নতুন কেউ আসে তাহলে তো আমার ভাগ আরও কমে যাবে। তাই আমি তাকে সব সময় বোঝাতে লাগলাম যে আমরাই তার জন্য যথেষ্ট। এর জন্য আমি সব সময় চেষ্টা করতাম নতুন নতুন রূপে তার কাছে আসার। এক এক দিন এক এক রকম সাজে তার সামনে আসতাম আর তাকে খুশি করতাম। এতে তিনিও বেশ সুখ পেতে লাগলেন। ধীরে ধীরে তার মাথায় যে অন্য মেয়েদের ভূত ছিল সেটাও নেমে যেতে লাগল। তার আমার প্রতি আকর্ষণ দেখে আমি ধীরে ধীরে তাকে খুশি করার চেষ্টা আরও বাড়িয়ে দিতে লাগলাম। সব সময় চেষ্টা করতাম ভিন্ন ভিন্ন উপায়ে তাকে খুশি করার, আর প্রতিদিনই প্রায় তাই করতাম। এভাবে আমাদের দিন সুখে শান্তিতে পার হতে লাগল। ধীরে ধীরে বাকি মেয়েরাও তাদের মতো চলে গেল। আর একটা সময় পর মালিক আমাকে বিয়ে করে নিলেন। এখন আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। আর মালিকও এখন আর এদিক ওদিকে মন দেয় না। সে আমাকে নিয়ে এখন বেশ খুশি, আর আমিও তাকে পেয়ে বেশ খুশি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।